আসসালামু আলাইকুম, কেমন আছেন আসসালামু সবাই? আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমি আর আমার পরিবার সবাই ভালো ভালো আছি, আছি। সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে হলো আমাদের ঘরের ফার্নিচার তো দেখলেন ইতিমধ্যে যে চলে আসছে। আর সেটাই আজকে গুছানো হবে। টুকিটাকি যতটুক পারি বা আমার আর শারমিনের যতটুক আছে। বর্তমানে আমরা পুরাই জিরো। এখন এই জিরো সংসারটাকে অনেক বড় করতে চাই আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। তুমি কি বলো? ইনশাআল্লাহ। তো যেটার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে আমার ঘরে আমার ওয়াইফ থাকবে, আমার ঘরে আমার ফার্নিচারগুলো থাকবে। তো সেটা আগমন ঘটলো বা সেটা চলে আসলো। হয়তো বা ভালো লাগে নাইকা, কিন্তু পছন্দ করে তো নিছি। এই যে, আর বিশেষ করে হলো যে পিছনে যদি কিছু মানে অতীতে যখন যাই, যখন আমার বিয়ে শুরু হয় বা আমি যখন বিয়ে করি শারমিনকে, তখন কতদিন পরে জানি একটা কথা উঠছিল যে আমার নাকি পছন্দ ভালো না। যদি ভালো হতো তাহলে এরকমটা হতো না। আজকে বুঝতে পারলাম যে আসলেই এই যে ফার্নিচারগুলো, আমি যদি একটু আমার বউকে জানাইতাম যে দেখো শোনা, এই যে দেখো ফার্নিচারগুলো পছন্দ হয় কিনা, আমি এই ফার্নিচারগুলো পছন্দ করছি, তাহলে একটু ভাল লাগতো, ওনার কাছে একটু ভাল লাগতো। না, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি খারাপ কেন বলবো? সে কষ্ট করে কিনছে, প্লাস পছন্দ করে কিনছে। তার পছন্দকে আমি খারাপ বলবো না, তুমি বলবো যে আরেকটু বেটার হইতে পারতো। দ্যাটস ইট, আর কিছু না। না, কারণ আমি এগুলোও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর আমি আমার ভাবলাম আমার বিয়ের সময় যে ফার্নিচার গুলো আনছিল ওটার থেকে যে ফিনিশিং অনেক বেশি ভালো, দেখতেও ভালো লাগতেছে। মানে আমি বলি নাই ফার্নিচার খারাপ, আমি শুধু এতটুকু বলছি ডিজাইনটা ভালো লাগে। না, আমি ভাবছিলাম হলো কি যে একটু লাভ লাভ ভালোবাসা হলে একটু ভরপুর দেখা যাবে, ঘরে তাই চারপাশে সেটা তাকাইলে নিয়ে অনেক বেশি ভালোবাসা মজা ভালোবাসা। করছি, সেটা না, আপনারা গতকালকে আমার রাত্রে ব্লগে দেখছেন। অনেক মজা হচ্ছে, হ্যাঁ, অনেক অনেক অনেক। আমার ব্লগ, যারা আমার ভিডিও দেখছেন তারা মোটামুটি জেনে গেছে আমরা কি পরিমাণ আনন্দ করছি আজকে। অনেক আনন্দ করা তবে হয়েছে। মিস করছি আমার শাশুড়িরে, আমার শাশুড়ি তখন ছিল না। আর কারণ ক্লান্ত ছিল। সারাদিন রোজা রাখছে, হুম। তারপরে ইফতার টিফতার করার পর মানুষের শরীরে এমনিতেই ছেড়ে দেয়। আর তারপর অনেক রাত আমার, পর্যন্ত হ্যাঁ, ছিল। আমার শাশুড়ি মা শ্বশুর ওনারা ভাবছে যে সবকিছু ওনাদের করতে হবে। হুম। তো সেই জন্য হচ্ছে ওনারা অনেক রাত পর্যন্ত ছিল। তো আমাদের এই জিনিসগুলো আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। মানে এখানে আহ বাসার নিচে এসে পৌঁছাইছে একটার একটার দিকে। ভিতরে এসে পৌঁছাইছে। তা রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আসার সময় আপনার কদমতলি হইয়া। ওনারা রাস্তাও চিনতো না, এই জন্য হচ্ছে গিয়ে আরো বেশি লেট হয়েছে, হুম হুম। যেটা হওয়ার কথা ছিল না। তো সবকিছু মিলাইয়া সময়টা ভালো কাটছে কালকে রাত্রে ফার্নিচার আনার পরে। সবার সাথে অনেক কথা সবাই বলা, অনেক সবার অনেক সাথে মজা আড্ডা হয়েছে। দেওয়া, হাসি ঠাট্টা, তাদের জন্য খাবার আয়োজন করা, খাওয়ানো, যদিও এগুলা শেয়ার করা হয়নি। কারণ সবকিছু আসলে শেয়ার করা যায় না। আমার মনে হলো যে ওনারা খাইতেছে, এটা যদি আমি ক্যামেরা বন্ধ করি বেশ তারা আনকমফোর্টেবল ফিল করতে পারে। সেটাই কারণ সেটাই। তারা আমাদের পরিবার পরিজন কেউ না, জি। তাদের মুখের সামনে যদি আমি ক্যামেরাটা ধরি কেমন দেখায়। হুম হুম। তো এই জন্য হচ্ছে আমি খাবারের সময় ক্যামেরা ধরি নাই। তবে মোটামুটি একটু আয়োজন করছিলাম। আহ তারপরেও যে আয়োজনগুলো তাদের জন্য করা হয়েছে এটা তো আপনারা অলরেডি দেখছেন আর যে। তারা অনেক বেশি খুশি হয়েছে। মানে আমি যে তাদের জন্য আয়োজন করবো এটা তারা ভাবে নাই। প্লাস হচ্ছে গিয়ে তারা মানে খাবারের অনেক বেশি প্রশংসা করছে, হুম। তাই না? না, আমার মূলত মানে উদ্দেশ্য ছিল এই জিনিসটা যে এর আগের বার বিয়ের সময় যখন তাদের কাছ থেকে ফার্নিচার গুলো নেওয়া হয়েছিল, আমি তাকেই তখন ইনভাইট করেছিলাম যে ভাই, আমার বিয়েতে আপনি যদি আসতেন তাহলে আমার জন্য অনেক ভালো দেখাইতো এবং ভালো লাগতো। তো সে যে কোনো কারণবশত আসতে পারে না, তখন সে ডিস্ট্রিক্টে চলে গেছিল, মানে তাদের তো ফার্নিচার নিয়ে অনেক দূরে দূরে যাইতে হয়। তে এখন আমি আবার নতুন করে যখন ফার্নিচার অর্ডার দিছি তখন আমি তাকে রিকোয়েস্ট করছি, ভাই আমি একটা রিকোয়েস্ট করব, আপনি ফালাইতে পারবেন না। তো সে মনে করছিল যে হয়তো বা যে দামটা বলছে বা যে ইটা পড়বে এটা আমি মনে হয় রিকোয়েস্ট কমাবো। করে কমাবো। পরে বললো যে ভাই, রিকোয়েস্ট করেন না, আমার যতটুক সাধ্য আছে আমি অতটুক আপনার জন্য করছি। পরে আমি বললাম ভাই, আগে কথাটা তো শুনবেন, আমি কি বলতে চাই বা কি রিকোয়েস্ট করতে চাই। পরে বললো যে আচ্ছা ঠিক আছে বলেন। তো আমি বললাম যে ভাই, আজকে রোজার 15 রমজান তো চলে যাচ্ছে, তো যদি আপনি আমার বাসায় যদি গরিবের ঘরে যদি একটু ইফতারিটা করতেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো।
তো সে এই কথা শুনে মানে শেয়ার না করতে পারে না। তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল, তারা রওনা দিছে হলো ৩টার দিকে। কারণ আমি প্রথমে তাদের জন্য ইফতারের আয়োজন করছি, আমি কিন্তু তাদের জন্য খাবারের আয়োজন করিনি না প্রথমে। না পরে ইফতার যখন সে করতে পারলো না, তখন মানে খারাপ লাগলো আমাদের নিজেদের কাছে, যেগুলো আয়োজন করলাম আমরা নিজেরাই খাইলাম। তারা ছিল তাদের, না হ্যাঁ, বা তারা তারা ছিল না। তো আসতে পারে নাই। পরবর্তীতে হচ্ছে রাতের বেলা যখন দেখলাম যে ইফতারির সময় আমি ফোন দিলাম, পরে বলতেছে ভাই কিসমতে ছিল না বা রিজিকে ছিল না ভাই, মনে কিছু কষ্ট নিয়েন না, আপনার ইফতারিটা সারেন, আমরা হোটেলে ইফতারিটা সেরে নিয়েছি। তখন হইলো সেই কিসে জানি বলছিল, জুড়াই। জুরাইন জুরাইন। তো আসতে আসতে মনে করেন যে অনেক লেট, রাত 1টা বাজে আসে। তা আমি তাকে একটা কথাই বললাম যে ভাই কিছু করার নাইকা, কিসমতে যেহেতু নাইকা, তাহলে রাত্রের ডিনারটা একসাথে করতে চাই, ঠিক আছে। পরে সে বলল যে উপরওয়ালা চাইলে অবশ্যই করতে পারবো ভাই, এখন আমার কাছে তার কোনো হাত নাই। এখন যদি আমি যদি আস্তে আস্তে যদি অনেক রাত হয়ে যায়, এত রাত্রে ভাবি বা জাগনা থাকবে কিনা বা কোনো তো আপনার ভাবি সন্ধ্যাবেলায় বলছে যে আমি ওনার জন্য রাত্রের ডিনারের জন্য সবকিছু আয়োজন করতেছি, গরুর মাংস, হ্যাঁ, ইফতারের পরে আমি আবার ভাত, রান্না করছি। তারপর অনেক কিছু আইটেম করছে, শরবত টরবত এগুলো সবকিছু আয়োজন টায়োজন করে রেখে দেওয়া হয়েছে, যে এত দূরে থেকে জার্নি করে আসবে। আর আমিও তাদের আনার জন্য সেই মোহাম্মদপুরের, আমাদের এদিকে মোহাম্মদপুর বসিলা ব্রিজ আছে, মানে মোচর, ওই জায়গায় যাইয়া আমি তাদের রিসিভ করি। তো তখন রাত বাজে হলো 1:45 বা 12টা, 12:30 কাছাকাছি। আমার সাথে ছিল আয়াত হোসেন। তো গাড়ি দিয়ে গেছি, আবার হেলমেট ছাড়া গেছিলাম, সানগ্লাস ছিল না, প্রচুর ধুলা ছিল এত পরিমাণ। আর শারমিনও টেনশনে ছিল যে গাড়ি নিয়ে বাইর হইছে, সাথে আয়াত হোসেন বা কি, রোডে গাড়ি কিছু হইলো কি না, কোনো ঝামেলা হইলো কি না। পরে তার সাথে কথা বললাম, বলার পর বললো 5 মিনিটের ভিতরে তারা আমার সামনে আসতেছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। রাস্তায় এসে পরে বললো যে তুমি সাবধানে বাসায় আসো। আর টেনশন এই জন্য করতেছিল, সারাদিন না খাওয়া ছিলাম, তারপর মানে ইফতারিতে ইফতারিতে শুধু অল্প কোনো কোন রকম রকম আমার আব্বু আম্মু আমার বউ নিয়ে অল্প কিছু খেয়ে বাইর হয়ে পড়ছি, কারণ টেনশন ছিল। রমজান মাস সারাদিন খাবে না এটা নর্মাল, কিন্তু ওই ইফতার শুধু অল্প একটু ইফতার করছে যে আর কোনো হুম, বেলাতে যাইতে হবে, কোনো রকম একটু শরবত খিচুড়ি গুলো খাই বের হয়ে গেছে। সেইটাই, মানে ওনার একটু রাগ ছিল বা অভিমান ছিল আমার প্রতি, যে তুমি যে কোনো জায়গায় যাও বা যত রাত হোক টেনশন নাই, তুমি খাবারটা তো খাবা। তো আমাকে ফোন দিয়ে আর জিজ্ঞেস আপনারা করছিল। এর মধ্যে দেখছেন কিন্তু যে আমি যে কদিন ছিলাম না, ওই কদিনে কিন্তু চেহারার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল। এখন তাও একটু রিকভার হইতেছে। তো এখন যদি সে অনিয়ম করে খাওয়ায় তাহলে তার এই রিকভারটা আপনারা এই হবে না। বিষয় নিয়ে আমাকে অনেক কথা বলছিলেন যে শারমিন যখন ছিল তখন রাজকে দেখেন পেট বাইর হয়ে গেছে, চেহারা গোলুমোলু হয়ে গেছে, এখন শারমিন নাই, এখন দেখেন তো পুরো হিনুচির মতন দেখা যাচ্ছে বা খারাপ দেখা যাচ্ছে। শারমিন ওদিকে চলে গেল, ওই গরম পানি বসাইছে, মনে হয় কিছু ধোবে বা কিছু করবে। যাই হোক, আমি এতটুকু বলবো, মানুষ যখন ডিপ্রেশনে থাকে, যখন টেনশনে থাকে, তখন খাওন দাওন মেয়ে আর ছেলে নেয় কেউরই ভালো লাগে না। আমার ভিতরে তখন মানসিক একটা প্রেশার বা মানসিক একটা টর্চার চলতেছিল। কেন ওই বলবেন যে থানা পুলিশ, আসলে এইটার জন্য না। আপনি সিম্পলি একটা কথা চিন্তা করেন যে থানা পুলিশ কার জন্য? ছেলেদের জন্যই তো। রোডে ঘাটে যখন মারামারি বা বকরচক্কর অনেক কিছু হয়, তখন ধরে গেলাম একটা মেয়েকে নিয়ে যায় না, একটা ছেলেকে উঠায় নিয়ে যায়, বা একটা মেয়ে বা তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ওরকম কিছুতেই নিয়ে যায়। তো ওরকম কোনো ভয় ছিল না, আর ভয় কেন থাকবে? আমি তো আর আরে চুরি এত করি কিছু না নাই। বললা, তুমি এটা বলো যে তুমি খাবার খাইতে পারতেছিলা, খাবার খাইতে পারতেছিলে না না কারণ সেটাই আমি রান্না বললাম, করতেছিলাম না। সেটাই বললাম যে আমি ওনার হাতের রান্না খেতে যে তৃপ্তিটা পাই, যে আনন্দটা পাই, আহ, তার না থাকাতে আমি ওটা অনেক মিস করতেছিলাম। এই যে আমি, উনি যে কদিন ছিল না, আমি ডাইনিং রুমে বসেই নাই কেন। এই যে উনি আসে আজকে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে,
এখনো হয় নাই, শনিবার আসলে মনে হয় 1 সপ্তাহ হবে। ওনাকে জিজ্ঞেস করেন যে আমি ডাইনিং রুমে যা বসে কিনা বা ডাইনিং চেয়ারটা যা বসে কিনা, প্রচুর মিস করছি। আর ওনাদের যে ফার্নিচার গুলো ছিল ওটা যখন আমার কাছে ছিল, প্রত্যেকটা ড্রয়ার, প্রত্যেকটা আলমারির পার্ট বা প্রত্যেকটা জিনিস আমি প্রচুর মিস করতাম। কারণ আমার নিজের হাতে তার জিনিসগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখতাম, ওনাকে আমি গুছাইতে দিতাম না। তো ওই জন্য আমি প্রতিনিয়ত মিস করতাম, বা ওটা নিয়ে আমি অনেক কিছুই শুনছি, ওটা নিয়ে আর এখন ধরে না। বাস এতটুকু বলবো যে একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে, যখন মন ভালো থাকে না, তখন এই মানুষটা অসুখ হইতে থাকে বা শরীর ভাঙতে থাকে। আমার বেলাও সেমটা হয়েছিল। এখন আমার ভাই যথেষ্ট পরিমাণ খাওয়াচ্ছে, আর এখন তো দেখতেই পারছেন এখন কি অবস্থায় আছি। তো সবকিছুর বিনিময় হলো শান্তি। এই শান্তিটা আপনার লাইফে যত দিন থাকবে, আপনার লাইফটাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। কি বলেন, ভুল কিছু বললাম? শান্তি থাকলে ভালো থাকা যায়, শান্তি থাকলে মানুষ সুন্দর থাকে, শান্তি থাকলে সবকিছু অনেক সহজ এই যে মনে আমার হয়। এই মানুষটা, আমার কাছে যে কদিন না ছিল, জিজ্ঞাসা করে এই যে ক্যামেরার সামনে বা আপনাদের সামনে বসে আছে, ঠিক মতন ঘুমাইছে কিনা বা ঠিক মতন দুবেলা খাইছে কিনা। হ্যাঁ, খাইছে। দেখবেন আপনারা তার মার হাতে, বা সে বসে বসে মুড়ি বা অন্য কিছু, তাকে জিজ্ঞাসা করেন তো যে তুমি রাত্রে ঠিক মতন ঘুমাইছো কিনা, বা এখন রাজের কাছে আসো, এখন কি পরিমাণ তুমি ঘুমাচ্ছ বা কি পরিমাণ ভালো আছো। আমি এতটুকু তার ভিডিওতে যেয়ে আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করে, আমার কাছে না তার কাছে জিজ্ঞাসা করেন যে তুমি এখন ভালো আছো তো, এতটুকু বলবো। নিজের সংসারে সবাই ভালো থাকে, ভালো আছি, ভালো। আর এই যে এত কিছু হয়েছে কিন্তু ভালো থাকার জন্য, যা হয়েছে মানুষের জীবনে, মানুষ যা করে সবকিছু ভালো থাকার জন্য করে। আর যখন এই ভালো থাকাটা নষ্ট হয়ে যায় তখন মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আর মাথা নষ্ট হয়ে গেলে মানুষ যা পাবে। একটা এই হচ্ছে জিনিস চিন্তা বিষয়। করেন, আমার জায়গায় আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছিলাম যে এই জিনিসটা আগে জানি না বাড়ে। তো যে কোনো তৃতীয় ব্যক্তি বলেন বা যে কোনো মানুষ বলেন, এই জিনিসটা এত দূর আসে বা আমার কারণে বা অন্য কেউ কারণে, সেগুলো আর নাই বলি। খালি এতটুকু বলবো, যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে, কিন্তু মানুষ সম্পর্কটাকে জোড়া লাগাইতে পারে না। সম্পর্কটা ভাঙার জন্য উৎপায়তা ছিল, যে কোনো ভাবে হোক রাজ শারমিনের সংসারটা যেন ভেঙে যায়। তো একটা সময় আমি বা আমার ওয়াইফ যখন বুঝতে পারলাম যে আসলে আমাদের সংসারটা যে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, এই সংসারটা যদি এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, দুইটা মানুষ দুই দিকে থাকবো ঠিকই, কিন্তু ঠিক মতন থাকতে পারবো না। এটা যখন দোনোজনের ভিতরে মানে আসলো বা বুঝতে পারলাম, বা আমি তাকে বুঝাতে পারলাম যে দেখো তুমি তোমার মতন করে থাকবা, আমি আমার মতন করে থাকবো, এটা আসলে সম্পর্ক ঠিক না, বা এটাই আসলে বাস্তবতা না। তো অনেক কিছু করার পরে সবকিছু সমাধান করে নিলাম, আলহামদুলিল্লাহ। আহ ভালো আছি, সুখে আছি, আগের চেয়ে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তো এতটুকু বলার ছিল। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, অনেক কিছু বলবো বা অনেক কিছু আপনাদেরকে নিয়ে করতে চাই। আপনারা পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন। এই ছোট্ট একটা সংসার আমরা জানি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আপনারা দেখছেন আমার ছোট রুমটার ভিতরে ওয়ার্ড্রব আর খাট দিয়ে দিয়েছি। ভাস্তিরা যখন বাইর হয়ে যাবে, আমি বলি নাই যে বাইর করে দিচ্ছি, তা না, তারা আসে একটা মাসের জন্য। কারণ আমাদের এই বাড়িতে, মানে আমরা যে বর্তমান যে বাড়িতে আছি, এই বাড়ির 4 তলা তারা রুম নিছে। এখন এই 4 তলার রুম নিছে, এই রুমটা তো খালি হতে হবে। এই বাড়িতে একটা ফ্যাসিলিটিস আছে, আমি আপনাদেরকে বলে দিই। এই বাড়িটা হচ্ছে আপনার বাসায় কি আসলো কি গেল এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কতদিন মেহমান থাকতেছে, কতদিন মেহমান চলে যাচ্ছে, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হুম, এক।
2 নাম্বার হচ্ছে এই বাসায় ফুল টাইম গ্যাস থাকে। মানে এই পুরো অত্র এলাকার মধ্যে যদি গ্যাস নাও থাকে, এই বাসায় গ্যাস থাকে, 24 ঘন্টা গ্যাস থাকে। ফুল পাওয়ার না থাকলেও এত পরিমাণ থাকে যে 3-4 জন, যে সংসারে 3-4 জন মানুষ থাকে তারা রান্না রান্না করে করে খেতে খেতে পারবে। পারবে। এই পরিমাণ গ্যাস সবসময় থাকে। তারপর হচ্ছে আপনার এই বাসায় ভাড়া কম। ভাড়া কম, প্লাস পানি নিয়ে কোনো ঝামেলা নাই। পানি 24 24 ঘন্টা ঘন্টা থাকে, পানি, কোনো কারেন্টের টেনশন ওরকম নাই। কোনো প্রবলেম নাই। বর্তমানে তো কারেন্টের প্রবলেম ওরকম কোনো জায়গাতেই নাই। তারপর আগে যেমন আমরা দেখতাম কামরাঙ্গীরচরে কারেন্ট কম থাকে, বাট এখন সেই প্রচুর প্রবলেম প্রচুর, নাই। মানে সে বলতেছে 2008-9 এর কাছাকাছি সময়ের কথাগুলো বলতেছে, প্রচুর কারেন্ট গেত, ঘন্টায় কারেন্ট গেত, আধা ঘন্টা থাকতো, আধা ঘন্টা থাকতো না, বা 1 ঘন্টা থাকতো না, তো এখন এই এরকম থাকতো। ব্যাপারগুলো নাই। আর এই বাসার ফ্যাসিলিটিস ভালো, এই বাসার গেটআপ ভালো, এই বাসার মানে টাইস করা, ভাড়া কম, 24 ঘন্টা গ্যাস, 24 ঘন্টা পানি। এর জন্য আছে না, এই বাসার প্রত্যেকটা ভাড়াটিয়াই যাইতে চায় না। হুম, আর ওরা মানে আমার যে ভাসুরের মেয়ে এই বাসায় এখন বাসা দিয়েছে, ওরা কিন্তু এর আগে এই বাসাতেই ছিল। হুম, আমি থিতে আপনারা ছিলাম যারা আর আমার থিতে ছিল। বিয়ের প্রথমের ভিডিও গুলো দেখছেন, তারা দেখছেন, তারা আমাকে অনেকে কমেন্টও করছেন। আমি কখনোই কমেন্টের ওইভাবে রিপ্লাই দিই নাই, কারণ প্রয়োজন মনে হয়নি। হুম, আমি যে ফ্ল্যাটটাতে থাকি ঠিক তার পাশের ফ্ল্যাটে আমার ভাসুর ভাড়া ছিল। হুম, তো ওনারা চলে গেছে, ওনারা যে মাসে গেছে তার পরের মাসেই আমি এই ফ্ল্যাটে উঠছি। হুম, পাশেরটাতে উঠছি, ওনারা যেটাতে ছিল সেটাতে না, পাশেরটাতে উঠছি। পাশে। এখন আবার ভাসুরের গ্রামে থেকে, ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে ঢাকায়, ছেলে হচ্ছে কাজ করে, সে ভাড়া থাকে। তো সে এখন আবার এই বাড়িরই 4 তলায় একটা, আমরা বিয়ের প্রথমে যে ফ্ল্যাটে যে উঠছিলাম, প্রথম যে ফ্ল্যাটগুলো দেখছিলেন, 1.5টা রুম, মানে একটা বড় আর একটা চিকন, আমার ডাইনিং 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 রুমটা ওটার টেবিলটা, ভিতরে হ্যাঁ ছিল। টেবিলটা যে রুমে ছিল, ওই রুম, মানে ওই ফ্ল্যাটটা ওরা আবার ভাড়া নিছে। 6 তলায় না, ওরা 4 তলায় নিছে। হুম, আমরা তো 6 তলায় থাকি, ওরা 4 তলাটা খালি পেয়েছে, তাই নিছে। আর এই জন্যই মূলত এই 1 মাস ধরে আমাদের বাসা আছে, যে যদি আগামী 1 তারিখে যদি খালি হয়ে যায়, একটা মাস ওরা কোথায় থাকবে। আর এই বাসার মতো ভালোবাসা পাওয়া যায় না। না, এই জন্য একটু ওয়েট করে হইলেও এই বাসাটাই নিতেছে। আর এই আর জন্যই, এই ওয়েটিং লিস্টেই আমাদের বাসায় থাকতেছে, আর এতটুকুই, আর কোনো কিছু না। এই জন্যই ওনাকে বলছিল আমার বড় ভাই যে শারমিন, মেয়েটাকে এদিক ওদিকে তো দিতে পারছি না, বা যেহেতু আমার মেয়েটা মানে প্রেগনেন্ট, তো তোমার কাছে সব থাকলে একটু থেকে ভালো বড় হয়। কথা হচ্ছে, শারমিনকে সবাই ভরসা করে। তো তোমার কাছে তোমার মেয়েকে রাইখা গেলাম, তুমি দেখে দেখে রাখো, ঠিক আছে, আর ফ্ল্যাটটা খালি হইলে সে জায়গায় দিয়ে দিও। আর আমিও তো ঢাকায় আসলাম, এখন ওই রুমটা খালি হলে, মানে ভার্সিটা নিচে শিফট করলে আমার আম্মুকে এই জায়গায় আনবো। আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলছেন ভাই, আমি কখনোই বলি নাই যে আমার ওয়াইফ বলেছে যে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবে বা খাবে না, কখনোই বলে নাই যে খাবে না। আমি নারায়ণগঞ্জ থাকা অবস্থায় আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যত ঝড় তুফানি আসুক, আমি তার সন্তান, আমি আমার বাপ মায়ের খেয়াল রাখবো। এটা কেন বলছিলাম, আমি বললাম ভাইয়াও দিছিলাম, আমার বড় ভাই কয় টাকা ইনকাম করে, আমার 2টা বোন কোথায় থাকে, আমি এটা সম্পূর্ণই ভাইয়া দিছিলাম। হয়তো বা আপনারা বা যারা আমাদেরকে নিয়ে রোস্ট করেন বা রোস্টিং ভিডিও বানান, তারা এই বিষয়টাকে নিয়ে কনভার্ট করে শারমিনের দিকে ঢুকাই দেওয়া হয়েছে, যে শারমিন তার শ্বশুর শাশুড়িকে নিয়ে খেতে চায় না, আর যত ঝামেলা এটা নিয়েই লাগছে। না ভাই, এটা নিয়ে লাগে নাই। আমার যখন সমাধান করে দেই, তখন লাস্ট একটা ভিডিও দিই আমি, যে নাটক না কি ছিল, এটা শারমিনের মুখ থেকেই বলা হয়েছিল। তো না ভাই, আমার আব্বু আম্মু, আর এই যে গতকাল না পরশুদিনকে শারমিন একটা ভিডিও দিল, সেটার ভিতরে আমার মায়ের নিজেও বলছে যে কেন ওই জায়গায় আসে না বা কি কারণ বশত। তো নতুন করে আর কিছু বলার নাইকা। অনেক কিছুই আপনাদেরকে বললাম, যদি এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। অনেক স্বপ্ন আছে, অনেক কিছু বাস্তবায়ন করব আমি, আমার মনের ইচ্ছাগুলো আমি পূরণ করব। আমি একটা সময় যেটার জন্য আমি অনেক কথা শুনছি বা যেটার জন্য আমি অনেক ছোট হয়েছি,
সেগুলো আমি জানি তুলে ধরতে পারি, বা আমি ওগুলো জানি হাসিল করতে পারি আপনাদের ভালোবাসার দোয়া নিয়ে। তো আমার ওয়াইফ, তাকে আমি অনেক ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আজ ভালোবাসি বিদায় আমি তাকে আনতে পারছি। যদি ভালো না বাসতাম, যদি আমার ভিতরে ওরকম ইগো থাকতো বা অন্য কিছু থাকতো, তাহলে একবার, দুইবার, তিনবার, চারবারের সময় কেউই অপমান করায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিয়ে আল্লাহ যাচ্ছি। হাফিজ।